আমিরাতে জ্বালানি স্থাপনার পর মার্কিন কনসুলেটে ইরানের হামলা, আক্রান্ত কাতারের মার্কিন ঘাঁটি ও তেহরান বৈরুতে ইসরায়েলি আগ্রাসন। ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. মধ্যপ্রাচ্যের অস্থিরতায় টালমাটাল বিশ্ব অর্থনীতি, বাড়ছে তেল ও গ্যাসের দাম। এশিয়ার পুঁজিবাজারে বড় পতন, মুদ্রাবাজারে ডলার চোখ রাঙালেও নিম্নমুখী ইউরো। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। একযোগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারে মার্কিন কনসুলেট, ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটিকে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। স্পেন অসম্মতি জানানোয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানে প্রাণহানি 1000 ছাড়ানোর মধ্যে নেতানিয়াহু বাহিনী বলছে 1 মিনিটের জন্য বন্ধ হবে না হামলা। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতাবা খামেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইজার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কাতারের আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনিই নেতানিয়াহুকে এ হামলার জন্য প্ররোচিত করেছেন। মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ট্রাম্পের। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ইউরোপের দুয়ারেও। এর মধ্যেই ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। ন্যাটোভুক্ত বেশ কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যেই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে একটু আগেও আমরা যেটি দেখলাম যে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, এবং ইসরায়েলও কিন্তু ইরানে হামলা চালিয়েছে, এবং সবচেয়ে বড় যে নৌঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে কাতারে, সেখানেও কিন্তু হামলা চালিয়েছে। আসলে আজকে তো 5ম দিনের মতো যুদ্ধ গড়ালো। শনিবার থেকে যদি যুদ্ধের হিসাবটা আমরা শুরু করি, কেউ আসলে কাউকে ছাড়ার মতো আসলে পর্যায়ে রাখে নাই। কারণ আপনি যেটা দিয়ে শুরু করলেন যে ইসরায়েলের মতো জায়গাতেও আসলে হামলা চালিয়ে যাচ্ছে ইরান, এটি কিন্তু একটি বড় একটি বিষয়। আপনি জানেন যে ইসরায়েলে যদি ইরানের ক্ষেপণাস্ত্র আসলে পৌঁছাতে হয়, সেক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। প্রথমত প্রথমে আসলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই ইরাকে যে মার্কিন ঘাঁটি আছে সেখান থেকে আকাশ প্রতিরক্ষা থেকে মিসাইল ছোড়া হয়, সেই মিসাইলটিকে আপনার প্রতিরোধ করার জন্য। এরপর আবার পরেই যদি যান, সেখানে আমরা দেখতে পাবো যে কিছুক্ষণ পরেই থাকবে সিরিয়ার পরেই আবার জর্ডানও কিন্তু এখানে সাহায্য করছে ইসরায়েলকে কোনো না কোনোভাবে। তারপর যদি আমি আসলে যে প্রশ্নটি করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে হামলা চালাচ্ছে, ইসরায়েলে হামলা চালাচ্ছে এবং কাতারে মার্কিন যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালাচ্ছে, এইটা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি কাজ করছে না? সেই প্রশ্নের উত্তরে আসবো। তার আগে আমরা সবশেষ তথ্যগুলো একটু দেখে আসি এবং আপনার যে আসলে কাজ করছে কিনা সেটি আমরা দেখে আসবো। আমরা যদি দেখি যে এখন পর্যন্ত ইরানের সঙ্গে যে
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংঘাত করছে, সেখানে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যেটি জানিয়েছেন যে 5 দিনে 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে এবং এর মধ্যে 17টি জাহাজ এবং একটি সাবমেরিন ধ্বংসের দাবি করেছেন। টানা চতুর্থ রাতেও গত রাতে আমরা দেখেছি তেহরান সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেখানে আবার পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে আইআরজিসিও কিন্তু আসলে ছেড়ে কথা বলার মতো অবস্থায় নেই, তারাও তাদের পাল্টা সক্ষমতা দেখানোর চেষ্টা করছে এবং লেবাননেও কিন্তু এই হামলার পরিসর বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে, যেমনটি আপনি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষ করে উপসাগরীয় পারস্য উপসাগরীয় দেশগুলি কুয়েত, দুবাই, সৌদি আরব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে পশ্চিমাদের তৎপরতা ট্রাম্পের যুক্তি যথেষ্ট নয় বলে তিনি ডেমোক্রেটরা বলছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু বেকায়দায় রয়েছেন। এবং আপনি যে এই প্রশ্নটি করছেন যে আসলে প্রতিরক্ষা ব্যবস্থা কি কাজ করছে না, প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, তবে সেটি সীমিত সংখ্যক। কারণ আপনি জানেন যে ইসরায়েলের গর্বের প্রতীক বলা হয় আয়রন ডোমকে, সেই আয়রন ডোমকেও কিন্তু ভেদ করে আমরা দেখেছি ইসরায়েলের মাটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা দুবাই, কুয়েত এসব জায়গায় যখন আসলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত যখন আনছে, বেশিরভাগই আসলে কিন্তু ইরানি ড্রোন অথবা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক মিসাইল আসলে এখন পর্যন্ত আমরা শুনিনি, তবে সেগুলো ক্রুজ মিসাইল ছিল। এই বিষয় নিয়ে আমরা আবার বিরতি থেকে বা একটু একটা খবর আমরা দিব, তারপরে আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। ইরানে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেয়াকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেদনে তিনি সবসময় স্পষ্ট থেকেছেন, দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুদ রাখা আছে বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফিলিস্তিনেও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, পশ্চিম তীরে দখলদারদের হামলায় 2 ভাই নিহত। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে খাদ্যাভাবে 16 লাখ গাজা মাস। জি ইনান, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে প্রতিরক্ষা ব্যবস্থা কি কাজ করছে কিনা, আমরা এর আগে দেখেছি গত পরশু আমরা যেটি দেখেছি যে কাতারে যে প্রতিরক্ষা ব্যবস্থা যেটি রয়েছে, যে রাডার রয়েছে $1.1 বিলিয়ন, সেই রাডারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এটি দাবি করেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। যেটি 3000 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত যে মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল যেটি বা ড্রোন এগুলো সেটি শনাক্ত করতে সক্ষম, সেটা কি আসলেই কতটা সত্য? আসলে কি ধ্বংস হয়ে গেল কি? ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের যে অত্যাধুনিক যে রেডারটি 2013 সালের দাম অনুযায়ী সেটির দাম $1.1 বিলিয়ন, অর্থাৎ $100 কোটি টাকার বেশি, ডলারের বেশি। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে, কিন্তু কাজ করছে কি করছে না এটি তো আসলে স্পষ্ট, যেহেতু তারা সেটি শনাক্ত করতে পারছে না তার মানে কাজ করছে না। কাজ করলেও সেটি ইরানি মিসাইলকে যে আসলে আটকাতে ব্যর্থ হয়েছে সেটি আসলে প্রমাণ করে, এটি নিয়ে কোনো আসলে সন্দেহ নাই। এছাড়া আপনি যেমনটি বলছিলাম যে একটু আগেও সংযুক্ত আরব আমিরাত কিংবা দুবাই শহরের মতো যেখানে ইরানি ড্রোনগুলো আসলে উড়ে যাচ্ছিল, সেগুলোও কিন্তু অনেকগুলো প্রতিহত করতে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেগুলো ব্যর্থ হয়েছে। আপনি জানেন যে সংযুক্ত আরব আমিরাত মূলত থার্ড যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আসলে ব্যবহার করে থাকে, সেটি তাদেরও কিন্তু গর্বের প্রতীক, কিন্তু সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত কতটুকু কাজ করছে সেটিও আমরা একটু দেখতে পেরেছি যে ইরানের যে হামলা মুহুর্মুহু হামলা, সেই হামলায় কিন্তু অনেকগুলোই কাজ করে। সব মিলিয়ে বলা যায় যে 94% মতো আসলে কাজ করেছে, বাকি 6% কাজ করেনি, এমন বিভিন্ন বিশ্লেষণে আসলে উঠে এসেছে। এবং আরেকটি কথা আপনি জানেন যে যুক্তরাষ্ট্র বলছে যে এটি আসলে স্থল অভিযানেও পরিণত হতে পারে যেই আকারে যাচ্ছে, কিন্তু আসলে কি এই স্থল অভিযান সম্ভব? যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ রয়েছে। আমাদের হাতে এ নিয়ে প্রতিবেদন আছে, সেটি আমরা আগে আসলে দেখে আসি। এবং যেমনটা বলছিলাম যে যুক্তরাষ্ট্র আসলে স্থল অভিযান আসলে চালাতে পারে কিনা, আমরা সেটি আসলে প্রতিবেদনে দেখে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় অপারেশন এপিক ফিউর মাধ্যমে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানি নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট কি এককভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা রাখেন কিনা? মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের। প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ হিসেবে জরুরি পদক্ষেপ নিতে পারেন। 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী প্রেসিডেন্ট 60 দিন যুদ্ধ ঘোষণা ছাড়া সেনা মোতায়েন রাখতে পারেন। তবে বাস্তবে ভিয়েতনাম থেকে ইরাক অধিকাংশ সংঘাতই আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই হয়েছে। 2014 সালে 30 দিনের যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর 2018 সালে 60 দিনের যুদ্ধ ঘোষণা করেন। 2019 সালে 60 দিনের যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালে 60 দিনের যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আকাশ ও নৌ হামলায় সীমাবদ্ধ। ইরানে স্থল অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বিশাল চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরাকের তুলনায় ইরান কয়েক গুণ বড়। 1.5 লাখেরও বেশি সেনা মোতায়েন করেও ইরাকে তখন স্থিতিশীলতা আনা যায়নি। তাই ইরানে স্থল অভিযান পরিচালনা দীর্ঘ, ব্যয়বহুল এবং জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর, যার মধ্যে মার্কিন সামরিক মজুদ, অর্থায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা অন্যতম। কংগ্রেস চাইলে প্রস্তাব পাশ করে অভিযান সীমিত করতে পারে, যদিও দুই কক্ষে রিপাবলিকানদের অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা তা জটিল করে তুলছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর সিস্টেমের মজুদও সীমিত। প্রতিরক্ষা চুক্তির আওতায় তা সরবরাহ অব্যাহত না থাকলে দ্রুত কমে আসবে মজুদ। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে এই সংঘাত সাময়িক অ্যাটাক হয়ে থাকবে নাকি রূপ নেবে দীর্ঘমেয়াদী যুদ্ধে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইমদাদ, আমরা দেখছিলাম যে সহকর্মী বরকতুল্লাহর প্রতিবেদনে বলছেন যে চাইলেই কিন্তু খুব সহজ হবে না, যুক্তরাষ্ট্রের সমরবিদরা বলছেন, কারণ এখানে অনেকগুলো চ্যালেঞ্জের বিষয় রয়েছে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে 50,000-এর মতো, সব মিলিয়ে যদি আমরা ধরি 50,000 মতো মার্কিন সেনা রয়েছে। এছাড়া ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক, সেটিও কিন্তু কম বড় না। এই প্রক্সি নেটওয়ার্ককে পুরোপুরি নিশ্চিহ্ন করে যদি তারা স্থল অভিযান শুরু করতে চায়, সেক্ষেত্রে আসলে এটি হয়তোবা সম্ভব। হয়তোবা যুক্তরাষ্ট্র স্থল অভিযানের প্রস্তুতি নেবে, কিন্তু খুব সহজে আসলে তারা তাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করতে পারবে। এই যে পরিকল্পনায় হামলা চালানো হচ্ছে, এই পরিকল্পনা তো বহুত আগেরই পরিকল্পনা ছিল। সিআইএর যে প্রতিবেদন, গার্ডিয়ানের যে প্রতিবেদন, সেই গার্ডিয়ানের প্রতিবেদন হত্যা করা হলো, বলা হচ্ছে যে খামেনিকে হত্যার জন্য সব ধরনের পরিকল্পনা যে আগে থেকে ছকগুলো কিন্তু সিআইএ, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কিন্তু করে রেখেছিল। এবং আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে খামেনিকে যেদিন হত্যা করা হয়, অর্থাৎ ইরানে যেদিন হামলা হয়, সেদিন কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা ছিল না, এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সিআইএ যখন মূলত তথ্য দেয় যে খামেনি তার কার্যালয়ে আজকে তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতে পারেন, এমন খবর পাওয়ার পর, ইসরায়েলে যাওয়ার পর তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদল করে এবং তৎক্ষণাৎ তারা শনিবার সকালে হামলার সিদ্ধান্ত নেয়, এবং যে কারণে মূলত খামেনিকে তারা সহজে নিশানা করতে পারে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটিও আমরা দেখে আসি। মাত্র 60 সেকেন্ডের ব্যবধানে তেহরানের সমন্বিত একাধিক হামলায় খামেনি সহ শীর্ষ 7 নিরাপত্তা কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য নিহত হন। একই অভিযানে আরও প্রায় 40 জন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। কয়েক দশকের প্রস্তুতি আর শেষ 6 মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তায় পরিকল্পনাটি চূড়ান্ত রূপ পায়, এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার কৌশলগত অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কেউ কেউ একে সম্ভাব্য কৌশলগত ভুল বলেও সতর্ক করেছেন, কারণ নেতৃত্বের শূন্যতা অনেক সময় আরও কঠোর ও অনির্দেশ্য শক্তির উত্থান ঘটাতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে ইরানে তথ্যদাতা, লজিস্টিক্স ও অপারেটিভদের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। খামেনির দৈনন্দিন রুটিন, নিরাপত্তা বলয় এবং ঘনিষ্ঠদের উপর চালানো হয় নিবিড় নজরদারি। এসব তথ্যের সঙ্গে যুক্ত হয় সিআইএর সিগন্যাল ইন্টেলিজেন্স, ফোনালাপ, অবস্থান ও বৈঠকের সময়সূচি সংক্রান্ত তথ্য। প্রতিবেদন অনুযায়ী হামলার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল খামেনি ঠিক কখন নির্দিষ্ট কম্পাউন্ডে উপস্থিত থাকবেন এই তথ্য। যুক্তরাষ্ট্রের আড়িপাতা ও ইসরায়েলের মানব গোয়েন্দা তথ্য একত্র করে নিখুঁত লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিদেশে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস থাকলেও এর আগে কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করেনি ইসরায়েল। তাদের সামরিক গোয়েন্দা সংস্থার এক সাবেক প্রধান এই হামলাকে কৌশলগত ও অভিযানগত বিশাল চমক বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি বিশ্লেষকদের সতর্কবার্তা, গুপ্ত হত্যা কখনো স্থায়ী সমাধান নয়। হামাস ও হিজবুল্লাহর নেতাদের হত্যা করেও সংগঠনগুলো টিকে আছে। এক সাবেক সিআইএ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে শক্তিশালী মানব গোয়েন্দা নেটওয়ার্ক ছিল ইসরায়েলের। অভিযানটি 60 সেকেন্ডে শেষ হলেও এর পেছনে ছিল বছরের পর বছরের প্রস্তুতি। আধুনিক যুদ্ধ এখন তথ্য, অনুপ্রবেশ ও সঠিক সময় নির্বাচনের উপর নির্ভরশীল। নাদিম মারজান, সময় সংবাদ। যে আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এই যে ছক কষা হয়েছিল আগে থেকেই, এবং আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে যে হিজবুল্লাহ সহ আরও যারা সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদেরকে আসলে যে গুপ্ত হত্যা করে একেবারে নিঃশেষ করে দেওয়া যায় না, এই ব্যাপারটি ইরানে যেটা আয়াতুল্লাহ খামেনির কথা যেটা বলা হচ্ছিল যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, ইরান কিন্তু বারবার স্পষ্ট করেছে। ইসরায়েল আরেকটি কথা বলেছে যে যারা
যিনি পরবর্তীতে আবার সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন তাকেও আবার হত্যা করা হবে। কিন্তু ইরান কিংবা তাদের মতাদর্শে যারা আসলে বিশ্বাসী তারা কিন্তু বারবার বলছে যে কোনো ব্যক্তির উপর তাদের সংগঠন, তাদের দেশ চলে না, তারা একটি আদর্শের উপর চলেন এবং সেই আদর্শের ভিত্তিতেই মূলত তারা তাদের সংগঠন, তাদের দেশ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে। সেই জন্য অনেক কঠিন হবে। আপনার সঙ্গে আবারও আলোচনায় যোগ দিব। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। আমরা মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনা করছিলেন, আমাদের সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে রয়েছেন। ওমর ইনান, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ভাবছিলাম যে এই যে অর্থনীতি, বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, একটা হুমকির মুখে পড়েছে এবং অস্ত্রের যে ব্যাপারটা, সস্তা ড্রোন দিয়ে শাহেদ 136 দিয়ে এই সিরিজ দিয়ে শাহেদ সিরিজ দিয়ে আক্রমণ করছে এবং মার্কিন নিয়ে এবং যারা ইসরায়েলে রয়েছে তারা আসলে সেটাকে ইন্টারসেপ্ট করার জন্য মিলিয়ন ডলার খরচ করছে। আসলে খরচের যুদ্ধ বনাম সস্তা আসলে যে প্রযুক্তি সেটিতে পরিণত হয়েছে। আপনি জানেন যে শুধুমাত্র এই গত 4 দিনে যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধ চালালো, তারা সেই 4 দিনে তাদের ব্যয় হয়েছে $200 কোটি, অর্থাৎ $2.2 বিলিয়ন তাদের ক্ষতি হয়েছে শুধুমাত্র এই 4 দিনে তাদের যে খরচ। আর আপনি যেটি বললেন যে ইরানের যে প্রযুক্তি, তারা কিন্তু আসলে মাত্র কয়েক হাজার ডলারের একটি ড্রোন, শাহেদ ড্রোন ব্যবহার করছে। 20,000। আর সেটিকে যারা যখন প্রতিহত করতে যাচ্ছে তখন তাদের খরচ করতে হচ্ছে প্যাট্রিয়ট মিসাইলের যদি কথা বলি সেক্ষেত্রে কয়েক লাখ ডলার, কোনো কোনো ক্ষেত্রে কয়েক কোটি ডলারও ছাড়িয়ে যায় শুধুমাত্র সস্তা একটি ড্রোন ভূপাতিত করতে গিয়ে। স্বাভাবিকভাবেই তখন যুক্তরাষ্ট্র আসলে কতদিন এই ব্যয়ের যুদ্ধ তারা চালিয়ে যেতে পারবে? কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু এরই মধ্যে এটি নিয়ে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো তেমনটি কিন্তু মনে করার কোনো কারণ নেই। কারণ আপনি জানেন যে জ্বালানি তেল এবং গ্যাসের কারণে কিন্তু এরই মধ্যে ইউরোপের বাজারে আমরা বিভিন্নভাবে দেখছি যে প্রতিনিয়ত তারা আসলে এক ধরনের হুমকির মধ্যে আছে এবং জ্বালানি তেলের দাম কিন্তু এর মধ্যে বেড়ে গেছে এবং ভবিষ্যতে কী হবে সেটি নিয়েও কিন্তু শঙ্কা দেখা যাচ্ছে। এটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা আগে সেটি দেখে আসি। আমরা তথ্যগুলো আগে জানিয়ে আসি দর্শকদের যে এখন পর্যন্ত আসলে এই চলমান সংঘাতে বৈশ্বিক অর্থনীতিতে আসলে কী প্রভাব পড়ছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দিনে আমরা শুনেছিলাম বন্ধ করে দিয়েছে তারা, পরে আবার শুনেছিলাম যে তারা আসলে বন্ধ করেনি, কিন্তু দ্বিতীয় দিন গিয়ে আবারও হরমুজ প্রণালী বন্ধের খবরটি নিশ্চিত করা হয়েছে। এরপরেই মূলত বৈশ্বিক জ্বালানি বাজারে মূলত ধাক্কা লাগে এবং এ কারণে জ্বালানির দাম যেমন বেড়েছে, ইউরোপের বাজারে যেমন বললাম যে 50% বেড়েছে প্রথম একদিনেই, এবং এশিয়াতেও কিন্তু এই চাপটি পড়ছে, বিশেষ করে এর প্রভাবটি পড়ছে এমনকি শেয়ার বাজারেও প্রভাব পড়ছে এই জ্বালানি তেলের। কাতার এবং সৌদি আরব থেকে জ্বালানির রপ্তানি ব্যাহত হচ্ছে এবং সে কারণে সরবরাহ যে চেইন সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। আপনি জানেন যে সৌদি আরবের সবচেয়ে বড় যে রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার আরামকো, সেটিতে ড্রোন হামলা হয়েছে এবং ড্রোন হামলার পরপরই তারা সেটি আসলে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে এবং কাতারের এলএনজি উৎপাদনও বন্ধ রয়েছে। একই কারণে কাতারেও ইরান হামলা চালিয়েছে এবং আমরা আরও কিছু তথ্য আছে সেগুলো আমরা দেখে আসছি। আমরা দেখতে পাচ্ছি এই সংঘাতের কারণে এরই মধ্যে আন্তর্জাতিক শিপিং ও বিমা খরচ বেড়ে গেছে, যে কারণে বৈশ্বিক বাণিজ্যের যেই ব্যয় সেটিও বেড়েছে। বৈশ্বিক বাণিজ্য ব্যয় যদি আসলে শিপিং খরচ বেড়ে যায় সেক্ষেত্রে নিত্যপণ্য যে দাম সেগুলোও আসলে বাড়বে। দীর্ঘমেয়াদের যুদ্ধে মধ্যপ্রাচ্যে যে বিনিয়োগ হয়, আপনি জানেন মধ্যপ্রাচ্যের এখন স্বর্ণযুগ চলছে বিনিয়োগের ক্ষেত্রে, সেটিও আসলে ব্যাহত হবে। শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, এশিয়ার অনেক দেশেই কিন্তু এখন বিনিয়োগের একটি ভালো অবস্থান চলছে, সেটিও আসলে ব্যাহত হচ্ছে এবং সেটি যে প্রবৃদ্ধি সেটি ধীরে ধীরে আরও কমবে এবং জ্বালানি নির্ভর দেশগুলোর অর্থনৈতিক ঝুঁকি বাড়তে পারে। বেশিরভাগ দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আমরা বাদ দিই, বেশিরভাগই দেশে আসলে তাদের উপর জ্বালানি নির্ভর, তারা জ্বালানি আমদানি করে তাদের আসলে যেই দৈনন্দিন যে কাজগুলো সেগুলো আসলে তারা চালিয়ে থাকে। সেই ক্ষেত্রে আসলে কষ্ট করেই আসলে দিন আসছে সামনে। জি, তারপরও আশা করব আমরা যে যুদ্ধ, এই সংঘাত শেষ হয়ে যাক এবং অর্থনীতি আবার ঘুরে দাঁড়াক, কারণ মানুষ মরছে। এবং আমরা যেটি দেখেছি যে গাজার কি অবস্থা হয়েছে, ইরানেও সেই অবস্থা হোক, সেটা আমরা আসলে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। যুদ্ধ শুরুর পর এখন পর্যাপ্ত জ্বালানি তেলের দাম বেড়েছে 14%। এ নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখেছি এর আগেই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ও এর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের পাল্টা হামলায় অস্থির বিশ্ববাজার। বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম আরও 1.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.45, যা 2024 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দাম বেড়েছে 14%, আর ইউরোপীয় গ্যাসের দাম বেড়েছে 70%। কাতারে বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানিকারক কারখানা বন্ধ হওয়ার অনিশ্চয়তার মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 2023 সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজারও। বুধবার সকালে লেনদেনে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 8% পড়ে যায়। জাপানের নিক্কে 225 সূচক 3.6% কমেছে, আর অস্ট্রেলিয়ার ASX 200 সূচক 1.8% পতন হয়েছে। সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম। বিনিয়োগকারীরা বলছেন সংকটকালে নিরাপদ আশ্রয় হিসেবে ডলার এখনও কার্যকর। ডলার সূচক 0.2% বেড়ে 99.28-এ দাঁড়িয়েছে, যা 3 মাসের মধ্যে সর্বোচ্চ মান। বিপরীতে ইউরোতে আস্থা হারাচ্ছে বাজার। প্রতি ইউরোর মান 0.3% কমে $1.15 নেমেছে। একইভাবে ব্রিটিশ পাউন্ডের মানও 0.3% কমে $1.33 ঠেকেছে। ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম 0.8% বেড়ে প্রতিটির দাম দাঁড়িয়েছে $66,585। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে এবার দক্ষিণ পূর্ব এশিয়ায়। জ্বালানি সংকটের শঙ্কায় রাস্তায় অর্ধেক প্রাইভেট গাড়ি বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। জোর বেজোড় লাইসেন্স প্লেটের ভিত্তিতে চলবে গাড়ি। হরমুজ প্রণালী বন্ধ ও সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ায় প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু বানায়। পাশাপাশি ইরান বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্ব জ্বালানির প্রায় 20% সরবরাহ হয়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। মিয়ানমারের সামরিক সরকারের বিবৃতিতে বলা হয়, বর্তমান বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরোপ করা হয়েছে অস্থায়ী বিধিনিষেধ। চালকদের নতুন নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়। জান্তা সরকার জানায়, চলতি সপ্তাহের শেষ দিক থেকে অর্ধেক প্রাইভেট গাড়ি চলাচল সীমিত করা হবে। জোড় সংখ্যার লাইসেন্স প্লেটধারী গাড়ি কেবল জোড় তারিখে, আর বেজোড় প্লেটধারী গাড়ি কেবল বেজোড় তারিখে সড়কে নামতে পারবে। অর্থাৎ 2 নম্বর প্লেটের গাড়ি মাসের 2 তারিখে আর 3 নম্বর প্লেটের গাড়ি মাসের 3 তারিখে চলবে। সরকারের ভাষ্যমতে এতে জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। তবে বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্যাক্সি, কার্গো, জরুরি পরিষেবার যান এবং ময়লা আবর্জনার গাড়িকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনীতি ও দৈনন্দিন জীবনে, যা দীর্ঘমেয়াদে আরও কঠিন হতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার 8 জন নিহত, আহত 35। কিয়েভে পাল্টা আঘাতে মস্কোর তেল পরিশোধনাগারের কার্যক্রম স্থগিত। 4 বছর আগে ইউক্রেনে রাশিয়ার হামলায় তেলের দাম কয়েক সপ্তাহে 50% লাফিয়ে $100 ছাড়িয়েছিল। এবার মধ্যপ্রাচ্যে 2 কোটি ব্যারেল সরবরাহ ঝুঁকিতে পড়লেও বাজারের প্রতিক্রিয়া তুলনামূলক শান্ত। চাহিদার তুলনায় বেশি মজুদ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই এর পেছনে মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি বিপর্যয় ঘটার আশঙ্কাও রয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে দিনে প্রায় 30 লাখ ব্যারেল রুশ তেল বাজার থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। সেই ধাক্কায় কয়েক সপ্তাহেই 50% বেড়ে যায় দাম। মার্কিন বাজারেও গ্যালন প্রতি পেট্রোলের দাম পৌঁছে $5 কাছাকাছি। তবে এবার মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হলেও অনেকটাই শান্ত তেলের বাজার। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়াশিংটনের হাতে থাকায় চাইলে দ্রুত সংঘাতের ইতি টানা সম্ভব। আরেকটি বড় পার্থক্য দেখা যাচ্ছে সরবরাহে। 2022 সালে মহামারীর পর বিশ্ব অর্থনীতি খুলে যাওয়ায় জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছিল। এখন চিত্র ভিন্ন। 2025 সালে তেলের উৎপাদন বাড়িয়েছে ওপেক প্লাস। ফলে বাজারে বাড়তি মজুত রয়েছে। কয়েক মাস ধরে তেলের মূল্য $60 নিচে থাকলেও সোমবার ঠেকেছে $70।
তবে ঝুঁকি একেবারে কম নয়। উপসাগরীয় দেশ সৌদি আরব, কুয়েত ও কাতার ইরানের অবকাঠামোগত হামলার মুখে পড়েছে। সবচেয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে হরমুজ প্রণালী ঘিরে, যেখান দিয়ে বিশ্বের প্রতি 5 ব্যারেলের 1 ব্যারেল তেল সরবরাহ হয়। বর্তমানে এই পথে ট্যাঙ্কার চলাচল এক অঙ্কে নেমে এসেছে। এমন পরিস্থিতি চলমান থাকলে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরুরি প্রতিক্রিয়াতেও আছে সীমাবদ্ধতা। 2022 সালে তেলের মূল্যবৃদ্ধি আটকাতে যুক্তরাষ্ট্র তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 18 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ে। এখন সেই মজুদ প্রায় 30% কম। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে বাজারে হস্তক্ষেপের সুযোগ আগের চেয়ে সীমিত। বিশ্লেষকরা বলছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যুদ্ধ যতটা দীর্ঘ হবে, জ্বালানি সংকট তত তীব্র হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন, আবাসিক এলাকায় ড্রোনের টুকরো পড়ে 11 বছরের শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে রাজধানী কুয়েত সিটির গভর্নরেটর এলাকায় এই ঘটনা ঘটে। প্রশাসনের তথ্য মতে ইরানের নিক্ষেপকৃত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে রুমের ভেতর প্রবেশ করে। তখন ছিটকে আসা ধাতব অংশের আঘাতে শিশুটি আহত হয়। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চিকিৎসকদের একটি দল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় আল আমিরি হাসপাতালে নেয়ার 30 মিনিট পর শিশুটি মারা যায়। আন্তর্জাতিক সময়। আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা স্থগিত করেছে যুক্তরাজ্য। আফগান শিক্ষার্থীদের পাশাপাশি ওয়ার্ক ভিসাও বন্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে 2021 সাল থেকে 2025 সালের মধ্যে এসব দেশের শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন 470% বেশি বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসাদের আশ্রয় দেওয়া হবে, তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার বরদাস্ত করা হবে না। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী আশ্রয় প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি 30 মাস পর পর পুনর্বিবেচনার পরিকল্পনার কথাও জানানো হয়। This government's reforms will ensure we have the right policing national police service. At first, this force will set national force will tackle nationwide crime, regional force stripping admin away. এই ছিল আন্তর্জাতিক সময়।